আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে রেকর্ড খতিয়ানে নাম পরিবর্তন করবেন কিভাবে। এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, আজকের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি বিষয়। বিষয়টি হচ্ছে যে রেকর্ড খতিয়ান। এই রেকর্ড খতিয়ানে আপনার নাম পরিবর্তন করবেন কিভাবে। এখন কেন নাম পরিবর্তন করব সে বিষয়টি নিয়ে একটু জানি। আমাদের দেশে যে কয়টি খতিয়ান হয়েছে, অর্থাৎ রেকর্ড খতিয়ান, জমি সংক্রান্ত বিষয়ে আমি সবসময় বলি যে দুটি দলিল হয়ে থাকে। একটি ব্যক্তিগত দলিল, যেটি সাব রেজিস্ট্রার অফিস থেকে করা হয়, আর একটি হচ্ছে সরকারি দলিল, যেটি সরকার তার প্রাপ্তি আদায়ের লক্ষ্যে যে জরিপ কার্যক্রম পরিচালনা করে থাকে, এবং এই জরিপ কার্যক্রমের মাধ্যমে যে খতিয়ানটি সৃষ্টি হয় সেটি হচ্ছে রেকর্ড খতিয়ান। আর এই রেকর্ড খতিয়ানের মাধ্যমেই সরকার জানতে চায় জমি কার কাছে আছে, কি পরিমাণ আছে, কতটুকু সম্পত্তি আছে, এখান থেকে কি পরিমাণ খাজনা আসবে। এবং সরকারের এই দলিল মোতাবেক সরকারের যে ভূমি অফিস, সেই ভূমি অফিসের যে রেকর্ড বই আছে, সেই রেকর্ড বইতে যে নতুন মালিক হোক বা পুরাতন মালিক বা বংশ পরম্পরায় যিনি আসুক, তার নামটি সেখানে লিপিবদ্ধ করা থাকবে। এখন এই যে রেকর্ড খতিয়ান, এই রেকর্ড খতিয়ানে অনেক সময় দেখা যায় নাম ভুল হয়ে থাকে। এখন অনেক সময় নাম বিভিন্ন ধরনের ভুল হতে পারে। যেমন বাবা জীবিত থাকা অবস্থায় সন্তানের নামে জমি রেকর্ড করে দিয়ে গেছে, যে আমি 10 কাঠা জমি তোমার নামে রেকর্ড করে দিয়ে গেলাম। এখন কিছুদিন পরে দেখা যায় বাবার মৃত্যুর পরে সন্তান ওই সম্পত্তির রেকর্ড মূলে যতটুকু সম্পত্তি তার নামে আছে, তিনি সেই সম্পত্তির মালিকানা দাবি করতেছে, কিন্তু অন্য ভাইরা সেই সম্পত্তি দিতে চায় না, বলে যে না, রেকর্ড মূলে তো মালিকানা পাওয়া যাবে না। তখন অন্য ভাইরা বিপদে পড়ে যায়, যে তো ওই ভাইয়ের নামটা কিভাবে ওখান থেকে পরিবর্তন করা যায়। আবার দেখা গেছে যে আপনার সম্পত্তি আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে। অনেকে খতিয়ানের ভিতরে ঘষামজা করে তারপরে নামজারি করার জন্য চেষ্টা করে, এগুলি কোনো প্রয়োজন নাই। আপনার রেকর্ড অন্যের নামে হয়েছে, সেটা আইনগত দিক থেকে পদ্ধতি মোতাবেক আপনি সহজভাবে যেভাবে এটা পরিবর্তন করা দরকার সেইভাবেই পরিবর্তন করতে হবে। তবে সহজ পদ্ধতিতে যেগুলি পরিবর্তন করা সম্ভব সেগুলি বলি। একটি খতিয়ানের ভিতরে যদি কোনো দাগ নাম্বার বা নামের কোনো কিছু যদি ভুল হয়, তাহলে আপনারা কিন্তু এসিল্যান্ড অফিস থেকে কিছু কিছু যে ভুল সেগুলি পরিবর্তন করে আনতে পারবেন। যেমন আপনার খতিয়ানের ভিতরে যদি নামের বানান দেখা গেছে যে একটি আকার বেশি পড়ে গেছে, বা আব্দুর রৌফ, সেখানে আব্দুর রৌফের জায়গায় আরো একটি আকার মানে বেশি পড়ে গেছে, রয়ের পুটা পুরুটলি পড়ে নাই, কয়ের মাত্রা পড়ে নাই, এরকম যদি হয়ে থাকে ছোটখাটো করণিক ভুল, যেগুলি ক্লারিক্যাল মিস্টেক, এই সমস্ত আপনি কিন্তু এসিল্যান্ড অফিস থেকে সবসময় এটা পরিবর্তন করে আনতে পারবেন। আবার যদি দাগ নাম্বার, খতিয়ান নাম্বারে যদি এরকম ভুল হয়ে থাকে যে আপনার হওয়ার কথা 500 নয়, হয়ে গেছে 590, এই জিনিসগুলি যদি হয়, এরকম যদি ফিগার যদি চেঞ্জ হয়, ডিজিট চেঞ্জ হয়, তাহলে পূর্বের যে খতিয়ান আছে সেগুলি দিয়েও কিন্তু আপনার এসিল্যান্ড অফিস থেকে সেগুলি পরিবর্তন করে দিতে পারে। কিন্তু মেজর যে ভুলগুলি, যে একজনের নাম জমি আর একজনের নামে খতিয়ান হয়ে গেছে, এই বিষয়গুলি যদি পূর্বের কাগজপত্র দেখে, যদিও এইটা নিয়ে কিন্তু একটি পরিপত্র আছে, 7 পাতার একটি পরিপত্র আছে, সেখানে এসিল্যান্ড মহোদয়কে কিন্তু ক্ষমতা দেওয়া হয়েছে যে তিনি কিন্তু সকল কাগজপত্র দেখে যদি কারো নামে একটি খতিয়ান ভুল হয়ে থাকে, তাহলে তিনি কিন্তু সেটি সংশোধন করে দিতে পারেন। তাহলে তার যদি ক্ষমতার বাইরে হয়, তাহলে কিন্তু বিজ্ঞ আদালত থেকে কিন্তু সেটি সংশোধন করতে হবে। এখন আদালতে যাওয়ার আগে আমরা আরেকটু বিষয় জেনে নিই, যে যখন একটি মাঠ পর্চা হয়, যখন জরিপকারকরা আপনার এলাকায় এসে যখন জরিপ কার্য পরিচালনা করেন, তো পূর্বে কিন্তু ঘোষণা করা হয়েছে, এখন যেরকম প্রচার প্রসার মাইকিং করা হয়, লিফলেট দেওয়া হয়, অলরেডি শুরু হয়েছে বিডিএর জরিপের জন্য, কিন্তু পূর্বে এরকম কোনো ঢাক ঢোল পিটিয়ে জরিপ করার কথা থাকলেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা মেম্বাররা জানতো, হয়তো তারা মৌখিকভাবে কাউকে বলতো, কিন্তু জমির যারা প্রকৃত মালিক তারা কিন্তু হাজির হতে পারতো, অনেকেই অ্যাবসেন্ট থাকতো। তখন কি করতো, এই সকল সম্পত্তি ভুলক্রমে আরেকজনের নামে হয়ে গেছে, সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হতে পারে, যোগ সাজসে হতে পারে, কোনো কিছুর বিনিময়ে হতে পারে, প্রতারণা করে হতে পারে, তা এরকম আরেকজনের নামে হয়ে গেছে। আবার অনেক সময় দেখা গেছে যে তার যে
বা নাম যেটি ছিল সে নাম না হয়ে তার ভাইয়ের নামে রেকর্ড হয়ে গেছে। কিন্তু এই যে মাঠ পর্চাটা যখন দেওয়া হয়, এই মাঠ পর্চাটা দেওয়ার হাতে পাওয়ার সাথে সাথে একজন জমির মালিকের উচিত হচ্ছে সেটেলমেন্ট অফিসে গিয়ে একটি আবেদন করা বা অভিযোগ করা, যেটাকে আমরা মামলা বলে থাকি, যে 30 ধারা 31 ধারায় যে আমার এই জিনিসগুলি ভুল হয়েছে আপনি একটু দেখে দেন। তখন ওখান থেকে কিন্তু সংশোধন করা সম্ভব। কিন্তু যখন আমরা রিজিকের তাগিদে হোক, আমাদের কর্মব্যস্ততার কারণেই হোক না কেন, এই মাঠ পর্চাগুলি আমরা যখন পাই না, আমাদের হাতে আসে না, বা অনেকে তঞ্চকতা করে নিজেদের পরিবারের লোকজনও অনেক সময় এগুলি সরায় রাখে যে আমার নামে হয়েছে এরকম থাকুক, তো দেখা গেছে 2-4 বছর পরে এসে যখন প্রিন্ট পর্চা হয়ে বেরোয় আসে, তখন দেখা যায় নিজের নামে জমি আরেকজনের নামে হয়ে গেছে। এখন ওইটা তো পরিবর্তন করা দরকার, কিন্তু এই পরিবর্তন তো আপনি ইচ্ছা করলে করতে পারবেন না। যে সংশ্লিষ্ট বিভাগ থেকে এই জমি সংক্রান্ত বিষয়ে একটি কথা বলি, যে দলিল হোক আর খতিয়ান হোক আর নামজারি হোক, যাই হোক না কেন, যে সংশ্লিষ্ট বিভাগ কর্তৃক বৈধ সিল বৈধ স্বাক্ষর করে যেই কাগজটি সেই সংশ্লিষ্ট বিভাগের রেকর্ড বইতে এন্ট্রি করা থাকে, সেই কাগজ আপনি যদি এলাকার কোনো মোড়ল, এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর বা আরো অন্যান্য বড় বিজ্ঞ ব্যক্তিদের দিয়ে যদি সেটাকে আপনারা সংশোধন করেন, সেটা কিন্তু সংশোধন হবে না। এটি সংশোধন করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে আইনের দ্বারস্থ হতে হবে। আর এই আইনের দ্বারস্থ হতে গেলে কিন্তু আবার থানায় গেলে কিন্তু হবে না। কারণ আপনি থানায় গেলে হয়তো আপনি ফৌজদারি আদালতের কোনো ধারায় কোনো মামলা দিয়ে আপনার সম্পত্তি সেভ করার জন্য বা এই সমস্ত কোনো কার্যক্রম করতে পারবেন, কিন্তু কোনো রেকর্ডে যদি কারো নাম পরিবর্তন করতে হয়, তাহলে কিন্তু আপনাকে সরাসরি বিজ্ঞ আদালতে যেতে হবে। আপনি যে জেলার অধিবাসী, আপনি যেই জেলায় আপনার সম্পত্তি, সেই জেলায় আপনাকে যেতে হবে। সেই জেলার যে জজ কোর্ট, সেখানের একজন সিভিল লয়ার যিনি জমি সংক্রান্ত বিষয়ে ভালো বোঝেন, তার শরণাপন্ন হয়ে আপনার সকল কাগজপত্র, দলিলাদি যা কিছু আপনার আছে, কুরাই সূত্র হলে দলিল, বংশ পরম্পরায় যদি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে সকল খতিয়ান, যে কাগজপত্রগুলি আছে সেই কাগজপত্র সহ আপনি তার কাছে দিলে তিনি সেই সংশোধনের জন্য বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে তারপরে আপনার এটি সংশোধন করে দিবে, আপনার নাম তখন পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আপনি যদি নিজ ইচ্ছায়, স্বইচ্ছায় যদি এটা পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনার ওই খতিয়ান জাল হিসেবে বিবেচিত হবে। এখন বর্তমান যে আইন আসছে, সেই আইনে ঘষা মাজা যে কোনো খতিয়ান যখন আপনি কোনো সংশ্লিষ্ট বিভাগে জমা দিবেন, তখনই আপনি ধরা খেয়ে যাবেন। এবং এটা অনলাইনে কিন্তু আপলোড দেওয়া আছে, আপডেট করা সমস্ত ডকুমেন্ট আপডেট দেওয়া, যে যখনই সার্চিং দিবে তখনই কিন্তু এই জিনিসটা চলে আসবে যে অরিজিনাল খতিয়ান এবং আপনি যে ঘষা মাজা করেছেন সেটা। এই জন্য কেউ যেন আমরা এই ঘষা মাজা না করে সরাসরি আইনের দ্বারস্থ হই। অনেক ভাই বন্ধুরা প্রশ্ন করেছেন মামলা করলে অনেক সময় লাগে। সময় অবশ্যই লাগুক, সময় লাগলেও আপনি কিন্তু আইনগত দিক থেকে আপনার রাইটস আছে, আপনি আইনি অধিকার যেটি, যে আপনি আইনগত দিক থেকে মামলা করবেন এবং সেই মামলার ফলাফল আপনার পক্ষে আসলে অটোমেটিক আপনি সেই অফিসে গেলে সেটি সংশোধন করে দিবে। কিন্তু এই সময়টি যদি আপনি না দিয়ে যদি নিজে ঘষা মাজা করেন বা অন্য কোনো ব্যক্তির সহায়তায় যদি জাল দলিল বা জাল রেকর্ড খতিয়ান সৃষ্টি করেন, তাহলে কিন্তু আপনাকে শাস্তি পেতে হবে। এই জন্য এই সকল খতিয়ান সংশোধন করতে হলে, নাম পরিবর্তন করতে হলে, যেটা ক্লারিক্যাল মিস্টেক সেগুলি এসিল্যান্ড অফিস থেকে আপনি সংশোধন করতে পারবেন। আর যেটা মেজর ভুল, যেটা এসিল্যান্ডের এখতিয়ারের বাইরে, তার ক্ষমতার বাইরে, সেই সকল নামগুলি বা যে সকল সমস্যা, সেগুলি সরাসরি আপনি কিন্তু দেওয়ানি আদালতে মকদ্দমা করবেন। আর যদি ল্যান্ড সার্ভেতে সময় থাকে তাহলে ল্যান্ড সার্ভেতে করতে হবে। যেহেতু দীর্ঘ বছর আগের যদি হয়ে থাকে তাহলে ল্যান্ড সার্ভেতে না করে সরাসরি দেওয়ানি আদালতে মকদ্দমা করবেন, আপনার এটি কিন্তু সংশোধন হয়ে যাবে। আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। যারা ফোন করেছিলেন তারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।